আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা নিজেদেরকে বাঙালি পরিচয় দেই, বাংলাদেশি পরিচয় দেই, বাংলা বা বাঙালি এগুলা কোথা থেকে আসলো? যদি আমরা একটু চিন্তা করি তাহলে আহ, আগে যদি আমরা একটু বাংলা মুলুক নিয়ে চিন্তা করি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আরাকানের কিছু অংশ, আসাম, ত্রিপুরা, তারপর আপনার আহ, মুঘল আমলের আপনার বিহার, উড়িষ্যা, এই সব কিছু মিলিয়ে মূলত ছিল বাংলা মুলুক। এই বাংলা মুলুক কোথা থেকে আসলো? বাংলা মুলুক আসলো বঙ্গ থেকে। আর বঙ্গ কোথা থেকে আসলো? বঙ্গ প্রাচীন বৈদিক গ্রন্থতে পর্যন্ত বঙ্গ নাম ছিল। তবে আমরা যেটা ধারণা করি, আমরা যেটা আহ, আলোচনা করি সেটা হচ্ছে যে বঙ্গ মূলত সাধারণ কোনো নাম না। আমরা মনে করি যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা যেটা মনে করি যে বঙ্গ নামটা এসেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পুত্র থেকে। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে তার সন্তানদেরকে পৃথিবীর বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন। এর মধ্যে কোন একজন সন্তানের নাম বঙ্গ ছিল। তিনি যে এলাকায় বসবাস করত তা ওই এলাকা বঙ্গ, বাঙ্গাল, বাঙালি এরকমভাবে ক্রমান্বয়ে হয়তো আসছিল। কারণ বঙ্গ নামটা অনেক প্রাচীন, আর আমরা মনে করি যে নূহ আলাইহিস সালামের কোন সন্তানের নাম এরকম ছিল। আবার যদি আমরা মনে করি চীনের নাম কোথা থেকে আসলো, নূহ আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল হান। পরবর্তীতে হান, হিন, চীন। আবার ঐতিহাসিক যে বিষয়গুলো, ওই যে রাজা বাদশাদের খান বলা হতো বা হান বলা হতো, সেটাও হয়তো চীনের প্রথম শুরু হয়েছিল। সেই হান থেকেই চীন। আর এই হান মানে বাদশাহ, উনার নাম থেকেই উনি বা উনার পরবর্তী বংশধররা হয়তো ওই বাদশাহী করেছিল, সেজন্য ওই হান বা খান এরকম একটু প্রচলিত আছে। তারপর আরেকটা বিষয়, নূহ আলাইহিস সালামের আরেকজন সন্তানের নাম ছিল শাম। ওই শাম যিনি, বর্তমান যে সিরিয়ার যে এলাকা, এটাকে আগে শাম বলা হতো। সিরিয়া বা ইরাকের কিছু অংশ, জর্ডানের কিছু অংশ, এগুলোকে আগে শাম বলা হতো। এমনকি ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন ভূখণ্ড, এটা আগে শামের অন্তর্ভুক্ত ছিল, এরকম কিছু। শাম শাম তিনিও ছিলেন একজন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান। নূহ আলাইহিস সালামের একজন, আমরা যে জানি একজন ছেলে যে নাফরমানি করেছিল, যাকে আল্লাহ তাআলা আপনার আযাব দিয়ে বন্যার সময় ধ্বংস করেছিলেন। আর অন্য যারা ছিলেন তারা পরবর্তীতে বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা পৃথিবীর বিভিন্ন দিকে তারা নিজেদের বসতি স্থাপন করেন। আর ওই সন্তানদের নাম অনুযায়ী অথবা তাদের বংশের নাম অনুযায়ী অথবা তাদের নাম অনুযায়ী পরবর্তীতে বংশের নাম হয়। তো আমরা এর পূর্বে কিন্তু পৃথিবীতে বংশীয় পরিচয় ছিল না, গোত্রীয় পরিচয় ছিল না। সর্বপ্রথম সেটা হযরত নূহ আলাইহিস সালামের সন্তানদের থেকেই বংশীয় পরিচয় শুরু হয়। যেমন শাম এলাকা, শামের এলাকা, হান চীনের এলাকা, বঙ্গ এলাকা, বাঙালি এলাকা, এরকম করে আলাদা করে একটা গোত্রীয় পরিচয় শুরু হয়। তারপরে আবার এক গোত্রীয় পরিচয় থেকে আবার বিভিন্ন পরিচয় শুরু হয়। তবে শেষ দিকে আমরা যতটুকু জানি যে নূহ আলাইহিস সালাম প্রায় 1100 বৎসর অথবা 980 বৎসর অথবা 1000 বছরের মতন তিনি ছিলেন
এরপর তিনি ইন্তেকাল করেন। আমাদের সিরাত পাক ও পর্যালোচনার মূল উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা। আমরা এরপরে ইনশাআল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে সোজা চলে যাব, কারণ আমাদের মূল ফোকাসটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা। তাই আমরা ওদিকে চলে যাব। আহ, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী অথবা ইব্রাহিম আলাইহিসসালামের সময়কাল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিসসালামের সময়কালের যদি আলোচনা ভালোভাবে জানা যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাদের উৎখাতের জন্য এবং কি প্রতিষ্ঠার জন্য তাকে প্রেরণ করেছেন সেটা অনেকটা খুলাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক অনেক পূর্ব থেকে আমাদের আলোচনা বন্ধ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আবার আলোচনা আসার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।